ব্যারিস্টার ফুয়াদ, আপনি একজন পলিটিশিয়ান, আপনি পলিটিক্সে কেন আসলেন? একটা বদলে দেবার স্বপ্ন নিয়ে। শেখ হাসিনার ওই ভাষণের ভিত্তিতে 32 নম্বর ভেঙে দেওয়া হলো। পরবর্তীতে যদি আওয়ামী লীগ আবার কোন স্টেপ নেয় বা আবার এমন কিছু করে, তখন কি ভাঙা হবে? ভাঙতে ভাঙতে আসলে আমরা কোথায় গিয়ে ঠেকবো, এটা আমার প্রশ্ন। প্রথমত হচ্ছে যে বাংলাদেশে মব আকারে কোনো কালচার নাই। এই মবগুলো ঘটেছে, সেগুলো কেন ঘটেছে? ভয় পাচ্ছেন? তিতুমির কলেজের ছেলেমেয়েরা যে দাবি করছে তার কলেজটার নাম কলেজের বদলে বিশ্ববিদ্যালয় করে দিতে। তিতুমির বিশ্ববিদ্যালয় শুধু না, এটাকে যদি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় করে দেওয়া হয়, এটার নাম পরিবর্তন করে যদি হার্ভার্ডও করে দেওয়া হয়, তারপরও সে কালকে বেকারই থাকবে। ওরা যা করেছে জুন জুলাই আগস্টে, এগুলো কি মব ছিল না? বাংলাদেশের মানুষ পলিটিশিয়ানদের তো হেট করে কেন? জেনজি কি শুধু আন্দোলনই করতে জানেন? আমি কোটার বিপক্ষের লোক। আপনার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, আমি যদি কোনো ভুল না করে থাকি। একটু ভয় লাগতেছে, কারণ লিখতে ভুলে গেছি। আপনি বাংলাদেশের এই কনটেক্সটে দাঁড়িয়ে কোনো পলিটিক্যাল পার্টির নিষিদ্ধের পক্ষে? বাংলাদেশের এডুকেশন সিস্টেমের সবচাইতে বড় ভাওতাবাজি হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম। ফুয়াদ ভাই বলেছিলেন বাচ্চাদের শো, এখন কি মনে হচ্ছে এটা বাচ্চাদের শো? নতুন এক বাংলাদেশে নতুন এক সময় পার করছি আমরা। নতুন এই সময়ে সবাই কি ভাবছে আমাদের এই দেশকে নিয়ে, জেনজিদের ভাবনাই বা কি বাংলাদেশকে নিয়ে, এই সবগুলো প্রশ্নের উত্তর জানার জন্য আমার এই নতুন আয়োজনে সবাইকে ওয়েলকাম করছি। রাশিদ স্ট্যান্ডাম, জেনজি রিডস ইওর মাইন্ড। মাইন্ড রিড তো খুব কঠিন একটা কাজ, এটা কি সবাই করতে পারে? পারে, জেনজিরা পারে। আপনি পলিটিশিয়ান, অ্যাক্টিভিস্ট, অ্যাক্টর, স্টার যেই হন না কেন, আমার এই শোতে জেনজিরা আপনার মাইন্ড রিড করবে। সো দেখে নেই কাদের করছি আমরা মাইন্ড রিড, কারা আছেন আমাদের সাথে। সবাইকে ওয়েলকাম করছি রাশিদ স্ট্যান্ডাম, জেনজি রিডস ইওর মাইন্ড। রাশিদ স্ট্যান্ডাম, জেনজি রিডস ইওর মাইন্ড। জেনজিরা তো অনেক স্মার্ট, বাট তারা কি আসলেই মাইন্ড রিড করতে পারে? সেই পরীক্ষা দেওয়ার জন্য আজকে আমাদের স্টুডিওতে আমরা পেয়েছি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক আমার বাংলাদেশ এবি পার্টি। ফুয়াদ ভাই, স্বাগত আপনাকে রাশিদ স্ট্যান্ডামের আয়োজনে। কেমন আছেন আপনি? বেশ ভালো। আমি শুরুতেই জানতে চাইবো, আপনি তো প্রচুর টকশোতে যান, অনেক ভারী ভারী কথা বলেন, এরকম জেনজি সেটআপের শোতে কি এর আগে আসা হয়েছে না এটাই প্রথম? বাচ্চাদের সাথে কোনো টিভি শোতে গিয়েছি বলে মনে পড়ছে না, বাট প্রচুর মানে ইভেন্ট করেছি আর কি। ধরো নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, তারপরে হচ্ছে আরো বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটিতে প্রচুর ইভেন্ট করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। চমৎকার। এটা বাচ্চাদের শো না জেনজিদের শো, এটা একটু পরে প্রমাণ হবে। আমরা দেখি আজকে আমাদের সাথে জেনজি টিমে কারা আছে, দেখি কারা আছে আমাদের সাথে। আমার নাম নাকিবুর রহমান সরকার, পড়াশোনা করছি দ্বাদশ শ্রেণী, খিলগাঁও গভর্নমেন্ট কলেজে। আমার নাম জানাতুল ফেরদৌস পুতুল, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অনার্স সেকেন্ড ইয়ার। ফ্যান্টাস্টিক। সো নাকিব এবং পুতুল, তোমাদের দুজনকে ওয়েলকাম করছি। এই যে একজন বাঘা পলিটিশিয়ান সামনে বসে আছে, ফুয়াদ ভাই কেমন লাগছে? নার্ভাস? বরাবরের মতোই ভালো লাগছে। বরাবরের মতোই ভালো লাগছে। সো ফার্স্টে আমি আমার গেস্ট, আপনারা সবাই আমার গেস্ট, আমি হোস্ট, আমি একটু আপনাদেরকে আমার শোয়ের নিয়মটা বলে দিই। আমার শোয়ের নাম হচ্ছে রাশিদ র্যান্ডম, আমি মামুনুর রশিদ, হোস্ট। আমার শোতে আমি আমার গেস্টদেরকে একদম র্যান্ডম টাস্ক দিই, কোনো কিছুই খুব প্রি স্ক্রিপ্টেড থাকে না। আমি একদম এখন কি করবো আসলে আমি নিজেও জানি না। সো আমি টাস্ক দিব, সবাই টাস্ক করবে, তারপরে আমরা লাস্টে একটা ডিসিশনে আসবো কি হচ্ছে। সো এটা বলি কি আমি সবার ভয়, আমার সবার ফেস দেখে মনে হচ্ছে সবাই অনেক টেনশনে আছে, এটা কি সত্যি? আমরা আলাদিনের চেরাগের জন্য অপেক্ষা করছি, দেখি কি বের হয়। আলাদিনের চেরাগ তো আজকে নেই, কিন্তু আমার সামনে আজকে নাকিব এবং পুতুলের জন্য দুটো অপশন আছে। তোমরা টেবিলে দেখতে পাচ্ছ দুটো এনভেলপ আছে আর একটা বক্স আছে। তোমাদের প্রতি এখন আমার টাস্ক হচ্ছে, তোমরা কি এনভেলপটা চুজ করবে না বক্সটা চুজ করবে? কি করতে হবে চুজ করার পর সেটা পরে বলবো, আগে চুজ করতে হবে। দুজন মিলে ডিসাইড করো। বক্স। বক্স কেন? জেনজিনা আউট অফ বক্স ভাবে সবসময়, আর খাম সিলেক্ট করলে তো টাকা পেতে পারতে, তো বক্স না, বক্স দেখে এক্সাইটিং লাগছে যে আরো ভালো কিছু থাকতে পারে। ওকে ফাইন। দৈত্য বের হয়ে গেলে কিন্তু রাশিদ দায়িত্ব নেবে না। দৈত্য বের হয়ে গেলে রাশিদ দায়িত্ব নেবে না। সো নাকিব বলেছে ওর বক্স দেখে এক্সাইটিং লাগছে, তো বক্সটা ওই খুলুক, দেখি কি আছে বক্সের মধ্যে। নাকিব, দৈত্য বের হয়ে যেতে পারে কিন্তু। ওকে, কি আছে? চিরকুট। চিরকুট। চিরকুটে কি আছে? একটা টপিক দেওয়া। কি টপিক? এডুকেশন কারিকুলাম ইন বাংলাদেশ। ওকে, এডুকেশন কারিকুলাম ইন বাংলাদেশ, যেটা এখন হচ্ছে আমাদের খুব ট্রেন্ডিং একটা বিষয় এবং আমরা এটা নিয়ে সবাই অনেক রকম অনেক কথা বলি। সো তোমাদের জন্য এখন আমার টাস্ক হচ্ছে, এই যে টপিকটা তোমরা পেলে এডুকেশন কারিকুলাম ইন বাংলাদেশ, এটা নিয়ে উইদিন 90 সেকেন্ডসের মধ্যে তোমাদেরকে একটা ফ্লুয়েন্ট স্পিচ দিতে হবে। তোমাদের থটস, তোমরা কি ভাবছো এবং তোমরা কি চাও, উইদিন 90 সেকেন্ডস। তোমার জন্য 90 সেকেন্ডস, তোমার জন্য 90 সেকেন্ডস। সো আর ইউ রেডি অর নার্ভাস? ইয়েস, রেডি। আমি কি তাহলে কাউন্টডাউন শুরু করব? সো নাকিব, তোমার টাইম শুরু হচ্ছে এখন থেকে। হ্যাঁ, এডুকেশন কারিকুলাম বা এডুকেশন সিস্টেম নিয়ে চিন্তা করতে গেলেই প্রথম যে জিনিসটা আমার মাথায় আসে সেটি হচ্ছে এই কারিকুলাম যুগের সাথে যুগোপযোগী নয়।
কারণ দেখুন, সারা পৃথিবী যখন চ্যাটজিপিটি এবং ডিপসিকের মতো অ্যাডভান্স এআই টুলস নিয়ে কথা বলছে, ঠিক সেই সময়ে এই কারিকুলামের আন্ডারে আমরা HTML এর কোড হাতে লিখে করতে হচ্ছে। এই হাতে লেখা কোডের জেনারেশনকে আপনি কিভাবে গ্লোবাল সিটিজেন হিসেবে তৈরি করবেন? তারপর দেখুন, বাংলাদেশের এডুকেশন কারিকুলামের যে সমস্যাগুলি, এই সমস্যাগুলি এমন না যে সমস্যাগুলি আমরা আইডেন্টিফাই করতে পারছি না দেখে সমাধান করা যাচ্ছে না। এই সমস্যাগুলি কিন্তু আইডেন্টিফাইড। বাংলাদেশের এডুকেশন সিস্টেমের সবচাইতে বড় ভাওতাবাজি হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম। প্র্যাকটিক্যাল এক্সামে কি হয়? প্র্যাকটিক্যাল এক্সামে টিচাররা স্টুডেন্টের চেহারা দেখে অথবা টাকা খেয়ে স্টুডেন্টদের মার্কস দেয়, অথবা স্টুডেন্টরা কি করে, স্টুডেন্টরা গুগল থেকে দেখে দেখে অথবা বাজার থেকে প্র্যাকটিক্যাল কিনে নিয়ে এসে এক্সামটা দেয়। এই যে এত এত প্রভাবকের মাধ্যমে প্র্যাকটিক্যাল এক্সামকে প্রভাবিত করা যাচ্ছে, এটা কিন্তু একটা ওপেন সিক্রেট। ছাত্র, শিক্ষক, অভিভাবক সবাই কিন্তু এই বিষয়টা জানে। তারপরে এই বিষয়টা সমাধান করার জন্য কোনো উদ্যোগ আমরা লক্ষ্য করি না। তারপর দেখুন, আমাদের ষষ্ঠ শ্রেণীতে ওঠার পরপরই আমাদের বাচ্চাদেরকে নতুন কয়েকটি বিষয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। তাদেরকে শারীরিক শিক্ষা, চারু কারুকলার মতো বিষয়গুলি তুলে দেওয়া হয়। এই বিষয়গুলির যে কন্টেন্ট, এটা অধিকাংশ ক্ষেত্রে বাস্তব ভিত্তিক কন্টেন্ট না। আমরা এই বিষয়গুলির পরিবর্তে তাদেরকে বাস্তব ভিত্তিক কিছু কন্টেন্ট দিতে পারতাম। আমরা তাদেরকে আইনের কিছু মৌলিক বই উপহার দিতে পারতাম। আমি তোমার কাছে আবার আসবো, কিন্তু তোমার 90 সেকেন্ড শেষ হয়ে গেছে। আমরা তোমার বক্তব্য থেকে অনেকগুলো পয়েন্ট খুঁজে পেয়েছি, যেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। ফুয়াদ ভাই বলেছিলেন বাচ্চাদের শো, এখন কি মনে হচ্ছে এটা বাচ্চাদের শো? আমরা তো বুঝতে পারছি কেউ প্রাইমারি স্কুলে পড়ে না। একদম। সো পুতুল, তোমার কাছে চলে আসছি, তোমার সময় শুরু হচ্ছে এখন থেকে। আচ্ছা, আমি প্রথমে বলবো আমি নাকিবের মতামতের সাথে পুরোপুরি একমত জানাচ্ছি। আর আমি শিক্ষা ব্যবস্থা নিয়ে যেটা প্রথমে বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হচ্ছে প্রতি বছরই হচ্ছে পরিবর্তন হচ্ছে, আর বছর বছর এটা সংস্কার হচ্ছে, যোগ বিয়োগ হচ্ছে শিক্ষা ব্যবস্থায় নানা ধরনের। সেই ক্ষেত্রে আমি শিক্ষকদের একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, পেশাগত শিক্ষকদের একটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে শিক্ষকতা পেশা খুব সম্মানীয় একটা পেশা, কিন্তু আমাদের শিক্ষকতা পেশা যেটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে আর্থিক ঘাটতি। আর্থিক ঘাটতিটা অনেক বেশি অনেক বেশি দেখা যাচ্ছে সেই জায়গাটার মধ্যে। তো সেখানে হচ্ছে একজন শিক্ষককে তার প্রাপ্য মূল্যটুকু দেওয়া হচ্ছে না, কিংবা তিনি অনেক বেশি কাজ করছেন কিন্তু সে তার কাজের তুলনায় সে তার প্রাপ্যটুকু পাচ্ছে না। সেই জায়গা থেকে তখন সেই শিক্ষক কি করছেন, ওই জায়গা থেকে একটা দক্ষ শিক্ষক সরে যাচ্ছেন। তখন আমাদের শিক্ষকের এখানে ঘাটতি চলে আসতেছে। আবার শিক্ষকতা পেশা আরেকটা সমস্যা হচ্ছে, আমি দেখেছি যে অনেক দেশে অনেক মেধাবীরা শিক্ষকতাটাকে পেশা হিসেবে নিতে চাচ্ছে না। তো সেই জায়গাটায় আমি চাই হচ্ছে যে এমন একটু কিছু করা হোক যেটার জন্য হচ্ছে মেধাবীরা যেন শিক্ষকতা পেশার প্রতি তারা আকৃষ্ট হতে পারে, যেন এই পেশাটাকে ধরা হয়। আবার আমার শিক্ষা ব্যবস্থা আমি একটা জিনিস যোগ করতে চাই, সেটা হচ্ছে যেটা একটা আমার কাছে মনে হয় খুব মেজর একটা ব্যাপার, সেটা হচ্ছে শহরের তুলনায় গ্রাম্য শিক্ষা ব্যবস্থার অনেক পার্থক্য রয়েছে। যে আমাদের শহরে হচ্ছে আমাদের এমন জানি যে ওয়েল ট্রেন্ড যে শিক্ষক যারা আছেন তারা হচ্ছে শহরের শিক্ষকতাটা করতে চায়, তারা চায় না গ্রামে যেতে। তো সেই জায়গা থেকে গ্রাম একটু পিছিয়ে যায় বরাবরের মতোই। আবার এমন হচ্ছে কি যে শহরে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে এখন চিন্তা করলে মোটামুটি গ্রামীয় শিক্ষা প্রতিষ্ঠান নতুন অনেক উদ্ভব হয়েছে, কিন্তু গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে যে গ্রামের ছেলে মেয়েদের ক্ষেত্রে কিংবা শহরের ছেলের মধ্যে একটা পার্থক্য থাকছে। সেক্ষেত্রে আমাদের শহরের শিক্ষা ব্যবস্থায় কাঠামো অনেক বেশি থাকছে বা প্রসপারিটি অনেক বেশি থাকছে, আর যেটা হচ্ছে গ্রামের তুলনায় শহরে বেশি থাকছে, যে কারণে গ্রামের ছেলেমেয়েরা পিছিয়ে যাচ্ছে। তোমার টাইম আপাতত শেষ, তোমার কাছে আবার আসবো। এবার একটু ফুয়াদ ভাইয়ের কাছে চলে যাব। ভাই, আপনি তো আমাদের জেনজিদের পার্সপেক্টিভ শুনলেন, আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা কি ভাবছি, এবং তাদের অনেকগুলো কমপ্লেন আমরা শুনলাম। তার আগে আপনি একটু বলেন, আপনি কি কখনো ওই যে ও যেটা বললো প্র্যাকটিক্যালে ওইরকম 2 নাম্বারই করে নাম্বার পাওয়া, এরকম হয়েছে আপনার লাইফে? আর্টসের ছাত্র ছিলাম তো বরাবরই, আমি এই জন্য আমাকে প্র্যাকটিক্যালের এই ধরনের কোনো কাজ আমাকে করতে হয়নি। আবার এমনও হইতে পারে যে নকিব এই ধরনের একটা কথা আমাকে ফিউচারে বলতে পারে, এই জন্য শুরুতে আমি আর সায়েন্সে যাই নাই, আমি আর্টসই পড়েছি। আচ্ছা, তো লেখাপড়ার কনসার্নগুলো তো আসলে জেনুইন, এবং এই কনসার্নগুলো শুধু ওদের জেনারেশনে না, আমাদের জেনারেশনে ছিল। আমিও বাংলাদেশের সোকল সবচেয়ে ভালো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়েছি, কিন্তু আমার কাছে কখনো মনে হয়নি যে আমার স্কুল, কলেজ থেকে আসলে আমি কিছু শিখেছি। কোনো টিচারকে আমার এখনো মনে পড়ে না যে যার কাছে আমি কৃতজ্ঞ, এরকম কোনো টিচার আমার কাছে নাই। আমার কৃতজ্ঞ কার কাছে? আমার বাবা মার কাছে, আমার বড় ভাইয়ের কাছে, যে আমাকে আসলে শিখিয়েছে। তো এই জন্য এই যে বিখ্যাত সোকল স্কুল, কলেজগুলো আছে, তাদের আসলে কন্ট্রিবিউশনটা কি, এটা ভেবে দেখা দরকার। যে এটাকে শুধু ভালো ছেলে মেয়েরা ওখানে গিয়ে, মেধাবীরা ওখানে গিয়ে পড়ে বলে তার সুনাম হয় না, আসলে সে শিখায় ভালো মেধাবী ছেলে মেয়ে তৈরি করে। তো সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে আমাদের কারিকুলামের গ্রস ফেইলিয়ার আছে। একটা কারিকুলাম, একটা এডুকেশন সিস্টেম আসলে নেশনকে কি করতে চায়, সে মোটা দাগে 3টা কাজ করতে চায়। প্রথমটা হচ্ছে তার নাগরিকদেরকে সে কিছু মৌলিক বিষয়ে জ্ঞান দিতে চায়, নলেজ পার্ট যেটাকে বলে আর কি, যে আমার সমাজটা কেমন, আমার চারপাশটা কেমন, আমার ইতিহাস কি, চারপাশটা কি, আমার দাদা নানা, আমার 100 বছরের লড়াই,
আমার যে বেড়ে ওঠা, আমার যে আমি হয়ে ওঠা, এই আমরা বাংলাদেশিরা আমরা হয়ে ওঠার যে একটা লড়াই আছে, এই লড়াইটার সাথে পরিচিত করানো, এটা হচ্ছে নলেজ পার্ট। সেকেন্ড হচ্ছে এডুকেশন কারিকুলামের যেটা রেসপন্সিবিলিটি, সেটা হচ্ছে স্কিল পার্ট, যে সে তার নাগরিককে কিছু দক্ষতা শেখাবে, কাজ শেখাবে, কর্মসংস্থান শেখাবে। আমাদের কোনো কারিকুলামে কোনো কাজ শেখার কোনো ব্যবস্থা নাই। একটা অনার্স মাস্টার্স পাশ করা ছেলে মেয়ে বাংলাদেশে অলমোস্ট কোনো কাজ জানে না, তার বেকার থাকাটাই ন্যায্য। তিতুমির কলেজের ছেলেমেয়েরা যে দাবি করছে তার কলেজটার নাম কলেজের বদলে বিশ্ববিদ্যালয় করে দিতে, তিতুমির বিশ্ববিদ্যালয় শুধু না, এটাকে যদি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় করে দেওয়া হয়, এটার নাম পরিবর্তন করে যদি হার্ভার্ডও করে দেওয়া হয়, তারপরও সে কালকে বেকারই থাকবে, কারণ সে আসলে কিছু শেখে নাই। কিন্তু বাইরের স্কুল কলেজে, আমি ইংল্যান্ডে স্কুলে কলেজে চাকরি করেছি লেখাপড়ার পাশাপাশি, আমি দেখেছি সেখানে প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে 2টা 3টা 4টা ভাষা শিখতে হয়। প্রত্যেকটা ছেলে মেয়ে নোট লেখে হচ্ছে কম্পিউটারে, সে কাগজ কলমে লেখে না। তাহলে আলটিমেটলি তার টাইপের হাত চলে আসতেছে, তাকে ডেজার্টেশন করতে হচ্ছে, তাকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্ট করতে হচ্ছে। ছেলে মেয়েদেরকে স্কুল ট্রিপে ইউরোপে ঘুরতে নিয়ে যাওয়া হয়, অন্য দেশে ঘুরতে নিয়ে যাওয়া হয়। তাহলে ছাত্র জীবনে একটা ছেলে ম্যাট্রিকে ইন্টার পড়তে পড়তে 3টা 4টা 5টা দেশ দেখে ফেলে। এই এক্সপোজারগুলোর মাধ্যমে যেটা হয় যে নাগরিকদের আউটলুক বড় হয়ে যায়, ছেলে মেয়েদের আউটলুক বড় হয়, তারা নতুন করে ভাবতে শেখে, প্রতিবেশীদেরকে শেখে, অন্যদের থেকে যেটা বেটার সেটা বাংলাদেশে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো সেই তর্কগুলো আসে। ইংল্যান্ডে এবং পুরো ইউরোপে আছে, প্রত্যেকটা ছেলে মেয়ের ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে হয় ক্লাস 9-এ 10-এ, তাকে 6 উইকস কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর ছেলে হোক আর রানীর ছেলে মেয়ে হোক, তাকে কাজ করতে হবে, কাজ করে লিখিত প্রতিবেদন দিতে হবে যে এই 6 উইকস কাজ করে সে কি শিখেছে। বাংলাদেশে লেখাপড়ার পাশাপাশি কাজ করবার কোনো কারিকুলাম নাই। তো আমাদের স্কুল কলেজে ওখানে আমি কাজ করার সময় দেখেছি যে ছেলেটা ফিজিক্স ক্লাস করছে, সে আবার মার্বেল পাথরের কাজ শিখতেছে পরের ক্লাসে, ওইটা আর একটা ক্লাস। যে কেমিস্ট্রি ক্লাস করছে, কেমিস্ট্রির পরে সে আবার ব্রিক বিল্ডিং এর কাজ করছে, ব্রিক লেইং করা, মানে যেটাকে রাজমিস্ত্রি কাজ বলছি আমরা, এটা একটা সাবজেক্ট। সে তোমার ম্যাথের ক্লাস করতেছে, ম্যাথের ক্লাস করে সে আবার ইলেকট্রিসিটির কাজ করতেছে, ওইটা একটা ক্লাস। সাবজেক্টের কথা যখন উঠলো, নাকিব বোধহয় একটা কথা শেষ করতে পারিনি। ও বলছিল যে আমরা যখন 6-7-এ পড়ি, তুমি একটু বলো তো আসলে তুমি কি চাচ্ছিলে তখন আইন বইয়ের একটা? হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে আমরা যেহেতু যখন 6-7-এ উঠি বা 6-এ ওঠার পরপরই আমাদের যে প্রথাগত যে প্রাইমারি স্কুলের যে সাবজেক্টগুলো ছিল তার বাইরে যে নতুন কিছু সাবজেক্টের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এই যে নতুন সাবজেক্টের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, এই সাবজেক্টগুলোর কন্টেন্ট অধিকাংশ ক্ষেত্রে বাস্তব ভিত্তিক না। এখানে যদি আমরা কিছু বাস্তব ভিত্তিক কন্টেন্ট দিতে পারতাম তাহলে আরো বাচ্চাদের ভবিষ্যতের জন্য গড়ে তুলতে সক্ষম হতাম। যেমন এখানে যদি আমরা একটি চমৎকার মৌলিক আইনের বই দিতাম, আমাদের মৌলিক মানবাধিকার সম্পর্কিত আইন, ভোট প্রদান সম্পর্কিত আইন, একজন পুলিশ যে একজন নাগরিককে অ্যারেস্ট করতে আসবে তার আগের স্টেপগুলো কি কি, অ্যারেস্ট ওয়ারেন্ট যে দেখাইতে হবে, সেই অ্যারেস্ট ওয়ারেন্টের সুন্দর একটা ছবি যদি আমরা বইয়ে দিয়ে দিতে পারতাম, তাহলে এই বাস্তব ভিত্তিক কন্টেন্টগুলো দেখে শিক্ষার্থীরা আইনের প্রতি শ্রদ্ধাটা নিয়ে বড় হতে পারত এবং তারা ভবিষ্যতে আসলে সুনাগরিক হওয়ার জন্য যে একটা আগের প্রিপারেশন লাগে, সেই প্রিপারেশন, সেই মাইন্ডসেটটা নিয়ে আসলে বড় হতে পারত। আমার ধারণা এই ছোট ছোট পরিবর্তনগুলো যদি আমাদের কারিকুলামে আসে এবং আমরা যদি সূক্ষ্ম নজর দিই তাহলে আমাদের কারিকুলাম ওভারঅলি আরো বেটার হবে। আমাদের বোধহয় ফার্স্ট যে রাউন্ডটা ছিল মেসের এনভেলপ, আমরা একটা কনক্লুশনে আসতে পেরেছি। আপনি যদি শেষ 2 লাইনে কিছু বলতে চান। থার্ড হচ্ছে 3টা জিনিস রাষ্ট্রকে এডুকেশনের মধ্য দিয়ে শেখাতে হয়। 2টা বললাম, নলেজ পার্ট, স্কিল পার্ট, থার্ড হচ্ছে ভ্যালুস, মূল্যবোধ শেখাতে হয়। এই 3টা জিনিসের 3টা আসপেক্টে আমাদের কারিকুলামে, আমাদের শিক্ষা ব্যবস্থায় যথেষ্ট ঘাটতি আছে এবং এটাই হচ্ছে জেনজির জেনারেশনের কাছে, উত্তর পুরুষের কাছে, আমার যদি আমার দায়ের জায়গা দেখি, আমার দরদের যে রাজনীতি, এই রাজনীতির আর একটা লায়াবিলিটি আমি ফিল করি। ধন্যবাদ সবাইকে। আমার মনে হয় আমরা ফার্স্ট রাউন্ড অলরেডি ডান, সো এটার পরে কি একটু ব্রেন স্টর্মিং আরেকটা রাউন্ডে আমরা যেতে পারি? নেক্সট রাউন্ডে রেশিদ স্ট্যান্ডমের র্যান্ডম কি টাস্ক ওয়েট করছে আমাদের আজকের গেস্ট এবং জেনজিদের জন্য, লেটস সি। কিন্তু তার আগে একটা ছোট্ট ব্রেক নিয়ে নিব, কোথাও যাবেন, আমাদের সাথে থাকতে হবে। রেশিদ র্যান্ডমের র্যান্ডম টাস্ক নিয়ে ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন রেশিদ র্যান্ডম, জেনজি রিডস ইওর মাইন্ড। অ্যান্ড ব্রেকের পরে দেখতে পাচ্ছি সবার খুব থমথমে মুখ, কারণ সবার হাতে একটা করে খাতা কলম। সবাইকে এখন এক্সাম দিতে বসবে। কি হবে ভাই? আপনি তো অনেক বছর আগে মনে হয় লাস্ট এক্সাম দিয়েছেন, কেমন লাগছে এক্সাম দিতে? এখন তো একটু ভয় লাগতেছে, কারণ লিখতে ভুলে গেছি। আচ্ছা, লিখতে ভুলে গেছে। সো জেনজি, তোমরাও আজকে আমাদের সাথে একটা ছোটখাটো টাস্কে এখন পার্টিসিপেট করবে। আমি এই রাউন্ডটার নাম হচ্ছে
মাইন্ড ভার্সেস সাইট, কারণ আমরা অনেক সময় যেটা চোখের সামনে দেখি সেটা আমাদের মনের সাথে রিলেট করতে পারি না, আবার আমাদের মনে যেটা হয় চোখের সামনে আমরা সেটা দেখতে পারি না। সো চোখে আমরা কি দেখি আর দেখার পর মনে কি ভাবি সেটার একটা টেস্ট হয়ে যাবে এখন। আমার স্ক্রিনে একটা ছবি আসবে, একটা না দুটো ছবি আসবে। প্রথম 30 সেকেন্ডস একটা ছবি দেখানো হবে, তারপরের 30 সেকেন্ডস আরেকটা ছবি দেখানো হবে। আপনাদের কাজ হবে ছবিটা দেখে, আপনাদের হাতে যে পেন্সিল এন্ড পেপার আছে সেটাতে লেখা যে ছবিটা দেখে আপনার মাথায় কি আসছে। আপনি সেটা দুটো ওয়ার্ডেও লিখতে পারেন, একটা সেন্টেন্সেও লিখতে পারেন, আপ টু ইউ। 1 মিনিট পরে আমি সবার থেকে এক্সাম পেপার নিয়ে নিব ইনভিজিলেটর, তারপরে সবার পার্সপেক্টিভ আমি কম্পেয়ার করব, জেনজি কিভাবে আর আমাদের ফুয়াদ ভাই কিভাবে। সো উই আর রেডি? ভাইয়া আপনি একটু বলেন যে ভয় পাচ্ছেন, আশা করি ছবিটা আসার পরে আপনার ভালো হবে না। ওকে, লেটস সি স্ক্রিনে আমাদের জন্য কি ছবি অপেক্ষা করছে। সো স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের একটা ছবি চলে এসেছে। সো স্টার্ট হয়ে গেছে অলরেডি টাইম, আমরা একটু লেখা ভাবি। এটা ফার্স্ট ছবি, এটা প্রথম 30 সেকেন্ডস থাকবে, সেকেন্ড ছবিটা 30 সেকেন্ডস পরে আসবে। আমি বুঝতে পারছি না এখানে কি আছে, বাট আমার পার্টিসিপেন্টসরা দেখি আজকে অনেক কিছু লিখে ফেলছে, আমি জানি না এত অল্প সময়ের সাথে সব পড়ে শোনাতে পারবো কিনা। আচ্ছা 30 সেকেন্ডস হয়ে গেছে, ফার্স্ট ছবিটা ডান, এবার সেকেন্ড ছবিটা আসবে। বেসিক্যালি এই সেকেন্ড ছবিটা ফার্স্ট ছবিরই জুম আউট ভার্সন, দেখি কি আসে। ওকে, সেকেন্ড ছবিটা স্টার্ট হয়ে গেছে, টাইমিং আমরা লিখে ফেলি ঝটপট কি আসছে। Five, 4, 3, 2, 1, টাইম আউট। কপি আমার কাছে, দেখি কে কি পার্সপেক্টিভ। প্রথমে নাকিব লিখেছে, ওর প্রথম ছবিটা দেখে মনে হয়েছে এটা কোনো একটা উৎসবের ছবি, নাচানাচি ছবি। কেন এটা মনে হলো? প্রথম ছবিটা দেখে মনে হচ্ছিল যে কেউ একটু নাচছে, উৎসবে এক্সাইটিং মুহূর্তে আছে সবাই, এমন। আর সেকেন্ড ছবিটা বলছে নাকি ভায়োলেন্স মনে হচ্ছে। এবার দেখি পুতুল কি লিখেছে। পুতুল লিখেছে আন্দোলনের প্রেক্ষাপট। কেন আন্দোলনের প্রেক্ষাপট? কেন জেনজি কি শুধু আন্দোলনই করতে জানে? জুলাই আগস্টে মুভমেন্টের সময়, যে আন্দোলনটার সময় আমরা যে ট্রমার মধ্য দিয়ে গেছি, খুব কঠিন একটা সিচুয়েশন ছিল আমাদের জন্য, খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশন ছিল গোটা একটা জাতির জন্য। সেই জায়গা থেকে এখন কোনো একটা এরকম কোলাহলপূর্ণ চিত্র দেখলে আমাদের কাছে মনে হয় সেটা আন্দোলনের কোনো একটা চিত্র। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, দেখি আমাদের ফুয়াদ ভাই কি লিখেছে। গণ অভ্যুত্থানের গণহত্যার লড়াই, আন্দোলন, সংগ্রাম, নৃশংসতা। আমার মনে হয় আমাদের দুটো জেনারেশন এই পার্সপেক্টিভে একদম একটা পয়েন্টে চলে এসছে। সো জেনজিদের কাছে প্রথমে চলে যাব। এই যে চারপাশে এত ভায়োলেন্স হচ্ছে, মব কালচার দেখতে পাচ্ছি আমরা, আন্দোলন হচ্ছে, সংগ্রাম হচ্ছে, নৃশংসতা হচ্ছে, প্রতিদিনই নিউজে অনেক খারাপ খবর আসছে, এটা নিয়ে তোমার মন্তব্য কি? কারণ তোমার কি মনে হয় যে আসলে মব কালচারটা আমাদের জন্য ওয়ার্ডিড, বা মব কালচারটা আমাদের কাছে রাখা উচিত? হোয়াট ডু ইউ থিংক? মব কালচার বা মব মেন্টালিটি কোনো সমাজে যদি হয়, এর মানে হচ্ছে ওই গভর্নমেন্ট ফাংশনেবল না। আপনি বাংলাদেশের রিসেন্ট কনটেক্সটটা দেখেন, 5ই আগস্টের পরবর্তী সময়ে মব কালচার বা মব মেন্টালিটি, মব জাস্টিসের বিষয়গুলি অত্যন্ত ভাবে প্রকট আকার ধারণ করেছে। এই যে হঠাৎ করে একটা ট্রানজিশন বা এই যে জিনিসটা প্রকট আকার ধারণ করলো, এর জন্য কিন্তু দায়ী আমাদের প্রশাসনের অনুপস্থিতি। কারণ তারপর দেখুন আপনি যে 5ই আগস্টের পরবর্তী সময় প্রায় 2 সপ্তাহ দেশে কোনো প্রশাসন ছিল না, পুলিশরা সবাই পালিয়ে গিয়েছিল। এই যে একটা অস্থিরতা এবং মানুষের মাঝে এই যে একটা মেন্টালিটি ক্রিয়েট হয়েছে যে আমি যদি এখন একটা ভায়োলেন্স করি, আমাকে দেখার মতো কেউ নেই, আমাকে ধরতে পারবে, আইনহীনতা, বিচারহীনতার যে সংস্কৃতি, এই সংস্কৃতিটা বাংলাদেশে ছিল বিধায় মব কালচারগুলি হচ্ছে। ফুয়াদ ভাই, আপনার কাছে জানতে চাই, আমাদের চারপাশে অনেক রকম ঘটনা ঘটছে, আন্দোলন হচ্ছে, সংগ্রাম হচ্ছে, ভবন ভাঙা হচ্ছে, অনেক কিছু আমরা দেখেছি সাম্প্রতিক সময়। এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে আপনি কি বলতে চান? মব কালচার থেকে কি আমাদের বের হয়ে আসা উচিত, বা যে মবগুলো ঘটেছে সেগুলো কেন ঘটেছে, সেগুলোর জন্য দায়ী কারা, এগুলো যদি একটু বলতে পারতেন। প্রথমত হচ্ছে যে বাংলাদেশে মব আকারে কোনো কালচার নাই। বাংলাদেশে যদি মব আকারে কালচার থাকতো তাহলে গত 16 বছরে আওয়ামী লীগ নামক কোনো দৈত্যের জন্ম হইত না। মানুষ গণপিটুনি দিয়ে দিয়ে পাড়ায় মহল্লায় আওয়ামী লীগ মেরে ফেলতো, হয়নি এটা। মব কালচারের বাস্তবতা যদি বাংলাদেশে থাকতো তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। বাংলাদেশে একজন আওয়ামী লীগের সিনিয়র নেতা খুন হয়নি এই গণ অভ্যুত্থানের পরেও। বাংলাদেশে যদি আপনি সিচুয়েশন দেখেন, বাংলাদেশে গড়ে আগের আমলগুলোতে মাসে
350 থেকে 500 লোক খুন হয়। এটা আমাদের একটা সোশ্যাল রিয়ালিটি, আইডিয়াল না, বাট দিস ইজ এ রিয়ালিটি। এখনো যদি দেখেন এটা বরং কিছুটা কমে গেছে, এটা সংখ্যায় বাড়ে নাই। এটা অগাস্ট সেপ্টেম্বরের সংখ্যাটা অনেক বেশি ছিল, কারণ গণহত্যার তালিকাটা ওখানে যোগ হয়েছে সেই কারণে। তো বাংলাদেশে মব আসলে কালচার আকারে কখনো নাই, ছিল না। যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে স্টেট স্পন্সর যেটা টেরোরিজম আমরা দেখেছি। এই রাষ্ট্র তার নাগরিকের উপর যে যুদ্ধটা চাপিয়ে দিয়েছিল গত 16 বছর, আমরা পিলখানায় দেখেছি রাষ্ট্র কিভাবে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, দুইটা বাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়েছে বিদেশি শক্তির সহায়তায়। শাপলা চত্বরে দেখেছি আলেম ওলামায়ে কেরামদের মিছিলে, সমাবেশে রাতের বেলা বিদ্যুৎ বন্ধ করে দিয়ে 1.5 লক্ষ 2 লক্ষ গুলি ছুড়েছে, শত শত মানুষকে হত্যা করেছে। আমরা গত 16 বছর দেখেছি যে স্টেট স্পন্সর টেরোরিজমের নামে গুম, খুন, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো, আমাদের আইন শৃঙ্খলা প্রত্যেকটা বাহিনী যেই মব কালচারের জন্ম দিয়েছে, এটা আসলে স্টেট স্পন্সর টেরোরিজম আমরা দেখেছি যারা বিরোধী দলের রাজনীতি করেন, বিএনপি, জামাত, হেফাজত, ছাত্রদল, শিবির, এই পুরো বলয়কে নাই করে দেয়া, হাজার হাজার মানুষকে আয়নাঘরের মতো একটা গোপন বন্দিশালায় নিয়ে যাওয়া, তারপরে হচ্ছে লাশের খবর নাই, মৃত্যুর খবর নাই। এই যে কালচারটা গত 16 বছর আমরা দেখেছি, এরপরে সর্বশেষ দেখলাম যে আমাদের ইতিহাসের নৃশংসতম গণহত্যা, জেনজির নেতৃত্বে যে গণ অভ্যুত্থান হয়েছে, 850 লোক মেরে ফেলেছে সরকারি হিসেবে, প্রায় 26,000 মানুষ প্রতিবন্ধী হয়ে গেছে, আহত হয়েছে, 650 ছেলে মেয়ে অন্ধ হয়ে গেছে। সেই রকম একটা বাস্তবতায় মবের আসলে কোনো কালচারই দেখি নাই। যদি হইতো তাহলে বাংলাদেশে পুলিশ বাহিনীর কোনো পুলিশ লাইন্স থাকতো না, এগুলো সব ভেঙে গুড়ায় যাইতো। যদি হইতো তাহলে বাংলাদেশে কোনো ক্যান্টনমেন্ট থাকতো না। যদি এটা হইতো তাহলে বাংলাদেশে কোনো বিজিবি থাকতো না, বিডিআর থাকতো না, কারণ যারা আমাদের উপরে গণহত্যা চালিয়েছে, হত্যা করেছে, মানুষ তাদের অফিসগুলো ভেঙে দেয় নাই, র্যাবের হেডকোয়ার্টারগুলো জনগণ ট্যাঙ্ক নিয়ে গিয়ে উড়াইয়া দেয় নাই। তো সেই বাস্তবতায় বাংলাদেশে কোনো মব কালচার নাই। বাংলাদেশ আমরা জাতি হিসেবে অত্যন্ত ভদ্রতার পরিচয় দিয়েছি 16 বছরের হিটলারি শাসন ব্যবস্থার বাইরে এসে। চিন্তা করে দেখেন 6 মাস আগে ওদের জেনারেশন যারা লড়াই করেছে, এখনো হাজার হাজার প্রতিবন্ধী পঙ্গু মানুষ আছে, তার কাছে হাসিনার ভাষণটা গতকালকে কেমন লেগেছে, শত শত শহীদ পরিবারের কাছে এই বক্তব্যটা কেমন লেগেছে, যে যিনি 6 মাস পরেও তার 16 বছরের আমলনামার খতিয়ানের জন্য ক্ষমা চান নাই, তিনি আমাদেরকে আবার ওয়াজ মাহফিল করতে আসছেন এই রাতের বেলা। ইটস এ ভেরি ইনসাল্ট টু দ্য নেশন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আসলে সমাধানটা কোথায়? ধরেন গতকালকে তো এর আগে তো শেখ হাসিনার ওই ভাষণের ভিত্তিতে 32 নম্বর ভেঙে দেওয়া হলো, পরবর্তীতে যদি আওয়ামী লীগ আবার কোনো স্টেপ নেয় বা আবার এমন কিছু করে, তখন কি ভাঙা হবে? ভাঙতে ভাঙতে আসলে আমরা কোথায় গিয়ে ঠেকবো, এটা আমার প্রশ্ন। গড়ার শর্ত হচ্ছে ভাঙা। আসলে যে কোনো জিনিস গড়তে হলে ভাঙতে হয়, এটা পৃথিবীর সভ্যতার ইতিহাস। ওরা যা করেছে জুন, জুলাই, আগস্টে, এগুলো কি মব ছিল না? এটা কি গণতান্ত্রিক পথে খুব ভদ্রভাবে আমরা একটা স্মারকলিপি গিয়ে, মান্যবর জনাব হাসিনা, আপনি দয়া করে বের হয়ে চলে আসেন, আপনার ফ্লাইট আমরা রেডি করে দিয়েছি, লাল গালিচা আর গোলাপের ফুল বিছায় দিয়েছি, আপনি দয়া করে এয়ারপোর্টে চলে যান, এমনটা বললে তো হাসিনা চলে যেতে পারতো, যায় নাই তো। সে তো যেদিন গেছে তারপরেও গণহত্যা চলেছে, যাত্রাবাড়িতে, সাভারে, বিভিন্ন জায়গায় জায়গায় পুলিশ এবং আর্ম ফোর্সেস বিভিন্ন জায়গায় গুলি অব্যাহত রেখেছে, মানুষ মেরেছে। 5 তারিখের পরেও ডজন ডজন বাংলাদেশি নাগরিক খুন হয়েছে। প্রশ্ন হচ্ছে, সমস্যাটা হচ্ছে যদি একটা রাষ্ট্রে আইন শৃঙ্খলা বাহিনী গণতান্ত্রিক পন্থায় কাজ না করে, যেটা নাকিব কারেক্টলি বলেছে, বিচারিক সংস্কৃতি নাই, অন্যায়ের প্রতিবাদ করবার ন্যায্য জায়গা নাই, আমি প্রতিবাদ করতে পারছি না, আমার কণ্ঠ চেপে ধরেছে, আমার কণ্ঠ কতদিন চেপে ধরবে, আমি কতদিন কথা বলবো না, আমি কতদিন প্রতিবাদ করব না, আমি কতদিন এই আওয়ামী আজাবের ভিতরে থাকবো। এটা হিউম্যান নেচার, সে একটা সময় আউটবাস্ট করবে, সে প্রতিবাদ করবে, সে লড়াই করবে, কারণ দেয়ালে আমার পিঠ ঠেকে গেছে। তো জেনজি যখন প্রমাণ করেছে যে কিভাবে কালেকটিভলি প্রতিবাদ করতে হয়, অস্ত্র নিয়ে তো প্রতিবাদ করে নাই জেনজি। গুলির মুখে যখন শত শত তরুণরা মারা যাচ্ছিল, ওরা তো কেউ অস্ত্র নিয়ে আসে নাই, ওরা কিন্তু খালি হাতে প্রতিবাদ করেছে, লাঠি নিয়ে প্রতিবাদ করেছে। ওরা মব না, ওরা একটা বিপ্লবী, অভ্যুত্থান সফলকারী একটা প্রতিবাদী জনগোষ্ঠী। আমার মনে হয় যে আমাদের নতুন বাংলাদেশে আপনাদের মতন যারা সম্ভাব্য পলিটিশিয়ান আছে, তাদের অনেক বড় একটা ভূমিকা আছে। তাই পলিটিশিয়ান হিসেবে আমরা জেনজির একটু পরে আপনার একটা ইন্টারভিউ নিব, হট সিটে আপনি বসে আছেন, যেটা আজকে আমাদের শো এর লাস্ট রাউন্ড হবে। ডেফিনেটলি লাস্ট রাউন্ডে তো যাবই, তার আগে একটা ছোট্ট ব্রেক নিয়ে আসছি, সঙ্গেই থাকুন। রেশিদ স্ট্যান্ডম, জেনজি লিডস ইওর মাইন্ড।
ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন রশিদ স্ট্যান্টম জেনজি রিডস ইউর মাইন্ড অ্যান্ড আমাদের সাথে আজকে আছেন দি ওয়ান অ্যান্ড অনলি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আমাদের জেনজি টিম আছি। আমাদের লাস্ট রাউন্ড শুরু হতে যাচ্ছে, যেটার নাম ফেস দ্য মিরর। ফেস দ্য মিরর কেন বলছি ভাইয়া? কারণ আমরা বিশ্বাস করি আপনাদের সাথে আমাদের প্রজন্মগত একটা গ্যাপ থাকলেও আমরাই আপনাদের মিরর। আপনারা হয়তো আপনাদের ভুল ত্রুটি বা সবকিছু আমাদের মাধ্যমে আপনারা দেখতে পান। সো এই রাউন্ডটা একটু হেক্টিক। আমরা তিনজনই এখানে হোস্ট। আপনাকে অ্যাজ এ পলিটিশিয়ান আমরা আজকে ইন্টারভিউ করব। লাস্ট কবে ভাইভা বোর্ডে বসেছিলেন এটা আগে বলেন। ভাইভা দিয়েছেন অনেক আগে নিশ্চয়ই। বছর 2 সুপ্রিম কোর্টের পরীক্ষার জন্য। আচ্ছা, আমরা আপনাকে আজকে র্যান্ডমলি থ্রলি কিছু প্রশ্ন করব, আপনি রেগে যান না, তাইলেই হবে। ওকে, তাহলে শুরু করি। ব্যারিস্টার ফুয়াদ, আপনি একজন পলিটিশিয়ান, আপনি পলিটিক্সে কেন আসলেন? একটা বদলে দেবার স্বপ্ন নিয়ে, তরুণদের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি করা যে আসলে দেশটা যেভাবে চলছে এইভাবে চলতে পারে না একটা রাষ্ট্র, এবং তরুণরা যারা হেট পলিটিক্স জেনারেশনের মধ্যে বুধ হয়ে আছে তাদের দায়িত্ব নেবার সময় এসেছে, এটা তাদেরকে বলতে। হ্যাঁ, বাংলাদেশে আপনি যেহেতু পলিটিশিয়ান, বাংলাদেশের মানুষ পলিটিশিয়ানদের তো হেট করে কেন? যৌক্তিক কিছু কারণ আছে। কারণ হচ্ছে রাজনীতিবিদরা যেখানে রোল মডেল হবার কথা ছিল সমাজের, তারা আসলে রোল মডেল হতে পারছে না। তাদের চরিত্র, তাদের যোগ্যতা কমতি, তাদের অসৎ জীবনযাপন, তাদের কথা কাজে মিল না থাকা, তাদের আর্থিক জীবনের যে স্বচ্ছতা থাকা দরকার ছিল, এর প্রত্যেকটা জায়গায় যথেষ্ট ঘাটতি আছে। এবং বারবার পলিটিশিয়ানরা প্রমাণিত হয়েছে তার কথা কাজে মিল নাই, লোকটা খারাপ, অসৎ, বদমাইশ টাইপের লোক, এই জন্য তারা পছন্দ করে না। আপনি একজন পলিটিশিয়ান, আর আপনার আর 5 জন পলিটিশিয়ানসের মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা অন্যরা বললে ভালো হবে। আসলে ডিফারেন্সটা কি নিজেরটা বলার থেকে আমি যেটা ডিফারেন্স করবার জন্য চেষ্টা করছি সেটা হচ্ছে রাজনীতির ভিতরে লেখাপড়া, যোগ্যতা, দক্ষতা, বিদেশের এক্সপিরিয়েন্স, এগুলোকে তুলে নিয়ে আসার চেষ্টা করছি। রাষ্ট্র আকারে যারা ভালো করছে তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করবার চেষ্টা করছি। কোথায় কোথায় আমার রাষ্ট্রকে সংস্কার করা দরকার, বদলে দেওয়া দরকার, সে আলাপগুলো তুলছি, আইডিয়া থ্রো করছি এবং আইডিয়াগুলো চ্যালেঞ্জ হবার জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনি যে রাজনৈতিক দলকে বিলং করেন, আমার বাংলাদেশ এবি পার্টি, অনেকেই বলে থাকে, আই ডু বিলিভ যে এটা একটা রিউমার বা রিউমার নাও হতে পারে, আপনার দলটি দেশের একটি বিতর্কিত রাজনৈতিক দলের বি টিম, অনেকে এটি বলে থাকে। এ বিষয়ে আপনার মন্তব্য কি? বি টিম হইতে হইলে প্রশ্ন হচ্ছে যে আমাদের তো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। যেমন আমরা তো লম্বা সময় বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় ইংল্যান্ডে চলে গেছি। এখন আমি কোনো বিতর্কিত রাজনৈতিক দল তো আমি করি নাই। এখন আমি যখন এটার সাথে কাজ করছি তখন প্রশ্ন তো এটা আসার সুযোগ নাই যে এটা আসলে নতুন কোনো দলের অথবা পুরাতন কোনো দলের বি টিম। আর বি টিম যদি হতো তাহলে প্রশ্ন হচ্ছে সেই এ টিমের সদস্যরা তো ফ্লাডেড হয়ে যেত আমাদের দলে। তো সেই এ টিমের সদস্যরা তো কেউ আসে নাই, ফ্লাডেড হয় নাই। এখানে এমন একটা সেট অফ জেনারেশন আসছে যারা একটা বিশাল অংশ বাইরে পড়াশোনা করা, ইয়াং ইউথ, এবং ওই সময়টাতে তারা আসলে দেশে ছিল না। আপনি বাংলাদেশের এই কনটেক্সটে দাঁড়িয়ে কোনো পলিটিক্যাল পার্টির নিষিদ্ধের পক্ষে? রাজনৈতিক দলের ডেফিনেশনে যদি কেউ পড়ে তাহলে তাকে নিষিদ্ধ করা যাবে না, কিন্তু তার আগে ওই আলোচনাটা পরিষ্কার হইতে হবে যাকে নিষিদ্ধ করবার দাবি তোলা হচ্ছে সে আসলে রাজনৈতিক দল না একটা মাফিয়া ক্রিমিনাল অর্গানাইজেশন। এই জন্য হচ্ছে নিষিদ্ধের প্রথম শর্ত হচ্ছে যে সিভিক এবং পলিটিক্যাল সেন্সের যে অর্গানাইজেশনের ডেফিনেশন আছে, যে সে রাজনীতিকে রাজনীতি আকারে দেখে কিনা, সে গণতন্ত্রের পক্ষের শক্তি কিনা, সে নির্বাচনের মাধ্যমে ভোটের মাধ্যমে মতামতে বিশ্বাস করে কিনা, সে তার সমালোচকদেরকে বিরোধীদেরকে রাজনীতিতে স্পেস দেয় কিনা, সে স্নাইপার দিয়ে শত শত হাজার হাজার তরুণকে গুলি করে হত্যা করে কিনা, সে হাজার হাজার বিলিয়ন ডলার দেশের টাকা পাচার করে কিনা, সে বাংলাদেশের রাষ্ট্রে গুম, খুন, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের জন্মদাতা কিনা, সে নিজের পরিবারকে কাঠার পর কাঠা জমি, গাড়ি, বাড়ি ইচ্ছামতো কেনাকাটা বেচার মতো করে দিয়ে দিয়েছে কিনা, সে বাংলাদেশ রাষ্ট্রটাকে গত 16 বছরের ইতিহাস থেকে পিছায় দিয়েছে না আগায় দিয়েছে। এইরকম অনেক জটিল প্রশ্নের উত্তরে আসতে হবে। সে আয়নাঘরের জন্ম দিয়েছে কিনা, রিমান্ডে অত্যাচার নির্যাতনের জন্ম দিয়েছে কিনা, পাড়ায় মহল্লায় হাজার হাজার প্রতিবাদী তরুণের হাতে, পায়ে, গোড়ালিতে, মেরুদণ্ডতে গুলি করে তাকে পঙ্গু করে দিয়েছে কিনা। এই প্রশ্নের উত্তরগুলো রিজলভ হওয়ার মাধ্যমে আসবে যে সে আসলে রাজনৈতিক সংগঠন কিনা। যদি এই ডেফিনেশনে সে রাজনৈতিক সংগঠনের মধ্যে পড়ে তাহলে তাকে নিষিদ্ধ করা যাবে না, কিন্তু এই মানদণ্ডে যদি কোনো রাজনৈতিক সংগঠনের দাবিদার পড়ে না তাহলে সে এইটার যে প্রিভিলেজ, যে সংগঠন হিসেবে তার বেঁচে থাকার যে অধিকার, এইটা সে হারাবে। আচ্ছা, আপনাদের পলিটিক্যাল পার্টি, আপনার পলিটিক্যাল পার্টি আমাদের এই ইয়ং জেনারেশন ইউথদের নিয়ে কি ভাবে? আমরা আসলে যেটা করছি যে বাংলাদেশে যে পলিটিক্সটা নাই
সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি, এইটা হচ্ছে আমার পলিটিক্যাল থিম। ইস্যু বেসড পলিটিক্স করা, যে আমরা গণপরিবহনের সমাধান করতে চাই এবং সমাধানের প্রস্তাবনা আমরা দিয়েছি। আমরা স্বাস্থ্য সেবা খাতের পরিবর্তন করতে চাই, আমরা সমাধান দিয়েছি। আমরা জুডিশিয়ারি রিফর্ম চাই, রিফর্মের প্রস্তাবনা আমরা দিয়েছি। এই প্রস্তাবনা বিকল্প হাজির করার যে নতুন রাজনীতি, এটাকেই বলছি আমরা কল্যাণ রাষ্ট্র বানাবার রাজনীতি, সেকেন্ড জেনারেশনের পলিটিক্স। সমস্যা সমাধানের মাধ্যমে যেটা তোমাদের নাগরিকদের সমস্যা, এইটা আমার রাজনীতি। আপনারা নতুন প্রজন্মকে নতুন কিছু দিতে চান, দেশটাকে বদলা দিতে চাই। এটা শুনে খুব ভালো লাগলো যে সেকেন্ড জেনারেশনের রাজনীতি, এই টার্মটা ধরে আজকের এপিসোডের লাস্ট কোশ্চেনটা আপনাকে আমি করব। আপনার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, আমি যদি কোনো ভুল না করে থাকি। মাঝে মধ্যেই আপনাকে আমরা মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা বিষয়ক এমন কিছু বক্তব্য দিতে শুনি যেগুলো হয়তো আমাদের সহ অনেকের মতাদর্শের সাথে সাংঘর্ষিক। এক, 2 নম্বর হচ্ছে আপনি যেহেতু একজন মুক্তিযোদ্ধার সন্তান, ব্যক্তিগতভাবে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আপনার অবস্থান বা মন্তব্যটা কেমন ছিল বা কেমন আছে সেটা আমি জানতে চাই। দুটো, একটি হচ্ছে আপনার সেই বক্তব্যগুলো নিয়ে আপনার ব্যাখ্যা, এবং দ্বিতীয়ত ওই জায়গাটা নিয়ে আমার ব্যাখ্যা। একটা বিষয় হচ্ছে যে ইতিহাসের এক একটা ঘটনাকে কখনো পার্মানেন্টলি একটা জায়গা থেকে, একটা ছবি থেকে দেখে বোঝার সুযোগ নাই। যেমন যে ছবিটা তুমি আমাদেরকে দেখালে, 10 জনকে যদি এই ছবিটা দেখাও তাহলে 10 রকমের ভিউ দেবে। যেমন নকিব বলেছে প্রথমে তাকে দেখে এটা উৎসবের ছবি মনে হয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী পুলিশ, আওয়ামী গণহত্যাকারীরা একের পর এক ককটেল মারছে ছাত্রদের উপরে, গণহত্যার উল্লাস করছে তারা, ছাত্রছাত্রীদের লাশ পড়ে আছে, রক্ত পড়ে আছে। তো ইতিহাসের জায়গাটা হচ্ছে একটা মিররের মতো, যে তোমাকে একটা বয়ানের উপরে ভিত্তি করে বাংলাদেশ রাষ্ট্রকে বিবেচনা করা যাবে না। 24-এর গণহত্যাকে সামনে রেখে আমার প্রত্যেকটা ইতিহাসকে আবার নতুন করে পড়তে হবে। কারা আমার শত্রু, কারা আমার মিত্র, কারা এই দেশকে 16 বছর থেকে বঞ্চিত করেছে ভোট দিতে না পেরে, গণতন্ত্র থেকে, ভোট থেকে। সেই বাস্তবতায় 71-এর যুদ্ধটাকেও আমাদের নতুন করে পড়তে হবে। এই মুক্তির লড়াইটাকে আমার নিজের মতো করে বলতে শিখতে হবে। আমি অন্যের চাপিয়ে দেওয়া ইতিহাস, অন্য কোনো দেশের স্বার্থের ইতিহাস আমি মানব না, এবং এই আলাপটা তুলেই নতুন প্রজন্মকে আসতে হবে। এর মানে এটা না যে আমার মুক্তির লড়াই হয় নাই, এটা আমার মুক্তির লড়াই, এবং এই মুক্তির লড়াইকে ভিত্তি করেই আমরা রাজনীতিটা করছি। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র। কিন্তু এর মানে এটা না যদি কোনো রাষ্ট্র আমাকে বলে যে আমি এসে তোমাকে স্বাধীন করে দিয়েছি, এটা আমার মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হয়, এটা আমার মুক্তিযোদ্ধা বাবাকে অপমান করা হয়। তাহলে তিনি লড়াইটা কেন করলেন? শুধু অন্য দেশের 4000 সোলজার মারা গেছে এই গল্পটা বলা হচ্ছে, আমার দেশের যে হাজার হাজার মুক্তির শহীদ আছে, তাহলে আমার শহীদদের কি রক্তের দাম ছিল না? তাহলে তারা কি যুদ্ধ করে নাই? এই জন্য হচ্ছে যে এই লড়াইতে আমার অবদানটাকে আমার মতো করে তুলে ধরতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্বিতীয় প্রশ্ন কি ছিল? দ্বিতীয় প্রশ্ন ছিল মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আপনার। আচ্ছা, আমি পড়ালেখা করা অবস্থায় আসলে জানতামই না যে মুক্তিযোদ্ধা কোটা নামক কোনো জিনিস আছে। কারণ আমার বাবা যেহেতু পার্টিকুলার কোনো দল করেন নাই, যেই দলটা না হইলে চেতনা ব্যবসায়ী সার্টিফিকেট পাওয়া যায় না, এইটা জন্য ওনার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট কখনো ওই সময়টাতে ছিল না আর কি। আর আমি কোটার অবস্থাটা জেনেছি অনেক পরে, এই 5-7 বছর আগে, যে মুক্তিযোদ্ধার আবার কোটা আছে। এটা আমি কখনো পরিচিত ছিলাম না। হিসেবে আপনি কি মুক্তিযোদ্ধা কোটাটাকে সমর্থন করেছেন? না, আমি কোটার বিপক্ষের লোক। আন্দোলনের আগে আর সবসময় আমি কোটার বিপক্ষের মানুষ। শুধুমাত্র কোটা থাকবে হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আমাদের হরিজন সম্প্রদায়, আমাদের মারিন্দি, আমাদের পাহাড়ি জনগোষ্ঠী, ইভেন ভিন্নভাষী, উর্দুভাষী বাংলাদেশি যারা আছে, যাদেরকে আমরা বিহারি বলি, আটকে পড়া পাকিস্তানি বলি। সমর্থন না করার কারণ কি? মেধার ভিত্তিতে সমাজকে গড়ে তুলতে হবে। মেধা ছাড়া অন্য কোনো ক্রাইটেরিয়াতে যদি সমাজ বড় হয়, সেই সমাজ পৃথিবীর যে কম্পিটিশন, সে সিলিকন ভ্যালির সাথে কম্পিট করতে পারবে না। কোটা দিয়ে ইন্টারন্যাশনাল যে কম্পিটিশন আছে, ট্রেড আছে, ইমাজিনেশন আছে, ডিসকভারি আছে, এর কোনোটাতে যাওয়া যাবে না। কোটার উপরে ভিত্তি করে তুমি চাঁদে যেতে পারবে না, তুমি গ্যালাক্সি আবিষ্কার করতে পারবে না, তুমি এআই তৈরি করতে পারবে না। এটা মেধার ভিত্তিতে হতে হবে। সো ইট ওয়াজ আ নাইস প্যানেল ডিসকাশন। কারণ আমরা জেনজিরা সবসময় চাই যে আমাদের পার্সপেক্টিভগুলো আপনাদের সামনে তুলে ধরতে, আপনাদের পার্সপেক্টিভগুলো পরিষ্কারভাবে জানতে। সো আশা করছি ইন ফিউচারে এরকম ডিসকাশন আরো হবে। ফদ ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং হিয়ার রশিদ স্ট্যান্ডামের আজকের এই এপিসোডটাতে আসার জন্য, আমাদের জেনজিদেরকে শোনার জন্য। তোমাদেরকে অনেক থ্যাংক ইউ, কারণ তোমরা অনেক বেশি স্পন্টেনিয়াস এবং টু দ্য পয়েন্টে সবগুলো কথা বলে আমাদের ভিউয়ার্সদের কাছে ব্যাপারগুলো ক্লিয়ার করেছো। অলরাইট অডিয়েন্স, আমাদের এই আয়োজন কিন্তু একদম আপনাদের জন্য। আপনাদের কথাগুলো তুলে ধরা, মেলে ধরা, এটাই আমাদের দায়িত্ব। আমরা চেষ্টা করব সবসময় এভাবেই আপনাদেরকে এখানে নিয়ে এসে আপনাদের সাথে আমাদের পলিটিশিয়ানদের দেখা করিয়ে দেওয়ার জন্য। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে, নেক্সট কোনো গেস্টের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই মানুষের মাইন্ড রিড করার চেষ্টা করবেন।